আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সুব্রতা মামুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ল। মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তার। মন শরীর জুড়ে সাদাফ নামক রোগটা যেন বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে। বারবারই চিৎকার করে বলছে, সাদাফকে চাই, সাদাফকে চাই। ঢাকায় ফেরার পর দেখতে দেখতে কেটে গেল প্রায় একটা মাস। সাদাফের সাথে খুনসুটি, নিস্তব্ধ নদীর পাড়ের উত্তাল প্রেম, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, সব জায়গাতেই প্রেমময় স্মৃতি ফেলেই কেটে গেল পুরো বর্ষা। ধীরে ধীরে ঘনিয়ে এলো আনিমুল হকের দেশে ফেরার দিন। অগস্ট মাসের শেষ সপ্তাহ। শরতের আকাশে সাদা মেঘের উড়ো উড়ি শুরু হয়েছে মাত্র। সুব্রতা আশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সরু কাঠগোলাপ গাছটির দিকে। সাদা হলুদে রাঙা কাঠগোলাপে ছেয়ে আছে ছোট্ট গাছটির মাথা। সুব্রতা মাথার ঘোমটা ফেলে দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। সাথে সাথেই বেজে উঠল ফোন। ফজরের নামাজ শেষ করে অনেকদিন পর ছাদে এসেছে সুব্রতা। ফজরের নামাজের পর সাধারণত ফোন বাজে না তার, তাই সকালের নিস্তব্ধতাকে ছাপিয়ে হঠাৎই ফোনের শব্দে বিস্মিত হলো সে। কয়েক সেকেন্ড ফোনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে থেকে নম্র গলায় সালাম দিল। ওপাশ থেকে গম্ভীর গলায় সালামের উত্তর নিলেন আনিমুল সাহেব। খানিক হেসে বললেন, কেমন আছো দিদি ভাই? আনিমুল সাহেবের ফোন পেয়ে খানিকটা হক চকিয়ে গেল সুব্রতা। এই 2 মাসের হজ যাত্রায় কখনো সুব্রতার পার্সোনাল নাম্বারে ফোন দেয়নি আনিমুল হক। সুব্রতা খানিকটা ধাতস্থ হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এটুকু বলেই থেমে গেলেন আনিমুল সাহেব। তাহাজ্জুদ নামাজ শেষ করে হঠাৎ নাতনিকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল তার। বুকে বাজছিল অদ্ভুত এক হাহাকার, কিন্তু নাতনির কাছে সে কথা প্রকাশ করা চলে না। নিজেকে সবার থেকে খানিকটা দূরে গাম্ভীর্যতার চাদরে মুড়িয়ে রাখতেই অভ্যস্ত তিনি। হুটহাট সেই খোলস ফেলে নিজেকে মেলে ধরা তার স্বভাব বিরোধী। আনিমুল সাহেব দীর্ঘশ্বাস গোপন করে বললেন, এর পরের বার যখন আসবো তখন তোমাকে সাথে আনবো দিদি ভাই, সাথে নাচ জামাইকেও আনবো। আমি ফেরার পর বিয়ে করতে কোনো আপত্তি নেই তো দিদি ভাই? সুব্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, না নেই, তুমি ফিরে এলেই বিয়ের পিড়িতে বসবো আমি, দেখো। আচ্ছা। সুব্রতা মৃদু গলায় বললেন। হুম। কিছুক্ষণ চুপ থেকে কাতর কণ্ঠে বলে উঠলেন আনিমুল সাহেব, আর মাত্র 5-6 দিন বাকি দিদি ভাই। আল্লাহর ঘর থেকে এবার আর ফিরতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কি যেন ফেলে যাচ্ছি, কি যেন ফেলে যাচ্ছি। আনিমুল সাহেবের কাতর কণ্ঠটা সুব্রতার কাছে অপরিচিত। আনিমুল হক নিজের কাতরতা খুব একটা প্রকাশ করেন না। সুব্রতা প্রথম দফায় খানিকটা বিস্মিত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, কি ফেলে আসছো দাদু? আনিমুল হক সাহেব জবাব না দিয়ে বললেন, পরের বছর তোমাকে সাথে আনবো দিদি ভাই, সাথে আনবো। ভালো থেকো। এটুকু বলেই ফোন কাটলেন আনিমুল সাহেব। সুব্রতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই ভীষণ খুশি হয়ে গেল। চোখে মুখে খেলে গেল অদ্ভুত এক দুধি। ছাদ থেকে খুব দ্রুত নিচে নেমে গেল সে। ভোর 7টা বাজে। সাদাফের বনানীর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে সুব্রতা। মাকে হ্যানত্যান বুঝিয়ে সেই ভোরে বাসা থেকে বেরিয়ে এসেছে সে। পার্স থেকে এক্সট্রা চাবি বের করে খুব সাবধানে দরজা খুলল সুব্রতা। 1 মাস আগে ফ্ল্যাটের চাবিটা সাদাফকেই দিয়েছিল তাকে। সুব্রতা দরজা লক করে পাসপোর্টটা সোফার উপরে রাখল। সারা ঘর আবছা অন্ধকারে ঢাকা। সুব্রতা পা টিপে টিপে সাদাফের ফোনের সামনে গিয়ে দাঁড়ালো। সাদাফ কাঁথা মুড়িয়ে ঘুমাচ্ছে। গায়ে টি শার্ট না থাকায় আলগা বুকের আকর্ষণীয় লোমের অনেকটাই সুব্রতার দৃষ্টিগোচর হচ্ছে। সুব্রতা খুব সাবধানে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। সাদাফের ঘুমন্ত মুখটাকে ছুঁয়ে দেবার অদম্য ইচ্ছে নিয়ে খানিকটা ঝুঁকে এলো সে। কীভাবে হুট করে গুটিসুটি হয়ে সাদাফের কাঁথার ভেতর ঢুকে গেল। এক দৃষ্টে বেশ কিছুক্ষণ সাদাফের মুখের দিকে তাকিয়ে রইল সুব্রতা। সাদাফের বন্ধ চোখ জোড়ার বড় বড় পাপড়ি কুয়াশা ভেজা শিউলি ফুলের মতোই স্নিগ্ধ লাগছে। কালচে লাল ঠোঁটটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। মাথার এলোমেলো চুল কপালে এসে পড়েছে। সুব্রতা সাবধানী হাতে সাদাফের চুলে হাত বোলালো। চুলগুলো পেছন দিক দিয়ে ঠেলে নিজের অজান্তেই সাদাফের কপালে উষ্ণ পরশ দিতে লাগল। সুব্রতার শরীরের গরম ওম পেয়ে ঘুমের ঘোরে তাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল সাদাফ।
সাদাফ আষ্টে পৃষ্ঠে এতটা কাছাকাছি এসেই ভেতরটায় ঢাকঢোল পেটাতে শুরু করলো। হৃৎপিণ্ড এতটাই জোরে ছুটতে লাগলো যে শুভ্রতার ভয় হলো এই বুঝি ঘুম ভেঙে যাবে সাদাফের। রাত জেগে থাকলে কখনোই সাদাফের দিকে এতটা গভীরভাবে তাকাতে পারে না শুভ্রতা। সাদাফ তাকাতেই লজ্জায় মর্মর অবস্থা হয়ে যায় তার। শুভ্রতা তার কোমল হাতটা সাদাফের দুদিনের শেভ না করা দাড়িগুলোর উপর রাখলো। শুভ্রতার ছোঁয়া আর চুলের ঘ্রাণে আচমকাই ঘুম চটে গেল সাদাফের। চোখ কুচকে জড়িয়ে রাখা মানুষটার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, শুভ্রা, তুমি কখন এলে? শুভ্রতা ঠোঁট টিপে হেসে বলল। সারপ্রাইজ হয়েছো? সাদাফ হাতের বাঁধন শক্ত করে শুভ্রতার গলায় মুখ ঢোকালো, মাথা নেড়ে বলল, প্রচুর। ততক্ষণে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে বহু গুণ উত্থাল পাতাল হয়ে গিয়েছে। গলা শুকিয়ে এসেছে। সাদাফের বাঁধন ছিঁড়ে দূরে সরার চেষ্টাও করেছে, কিন্তু লাভ বিশেষ হয়নি। সাদাফের শক্তির সাথে পেরে ওঠা শুভ্রতার ছোট্ট পাতলা শরীরের কর্ম নয়। শুভ্রতা মৃদু গলায় বলল, একটা দারুণ খবর আছে, শুনবে? হুম। আজ থেকে ঠিক 6 দিন পর দাদুর ফ্লাইট। তার মানে আগামী শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছচ্ছেন দাদু। দাদু বাড়ি ফিরলেই তোমার কথা বলে দিব দাদুকে। দাদু প্রথম কথাতেই রাজি হয়ে যাবে, দেখো। সাদাফ হাসলো, বলল, বাবা মাও 4 দিন পর ঢাকায় আসছেন শুভ্রা, এবারে তো সব ঠিক হবে। শুভ্রতা উত্তেজনায় লাফিয়ে উঠল। তাকে আবারও নিজের কাছে টেনে নিতেই খুশি খুশি গলায় বলে উঠল শুভ্রতা, উফ, আমার তো ভাবতেই আনন্দ লাগছে। এবার লুকিয়ে চুরিয়ে ঘুরে বেড়াতে হবে না আমাদের, বলো? সবার সামনে প্রেম করব। গলিতে গলিতে আমাদের প্রেমের প্রচার হবে। পোস্টারে পোস্টারে ছেয়ে যাবে আমাদের মনের ক্যানভাস। শুভ্রতার কথায় হু হা করে হেসে উঠল সাদাফ। শুভ্রতা ভ্রু কুচকে তাকালো। কি সমস্যা, হাসছো কেন? কই আসছি? অদ্ভুত, হেসে হেসেই বলছো, কই হাসছো? সাদাফ আবারও হাসলো, কাঁথা দিয়ে নিজেদের আগাগোড়া মুড়িয়ে দিয়ে বলল, আর হাসবো না, আজ অফিস নেই, চলো ঘুমাই। সাদাফের অবাধ্য হাত অবাধ্য থেকে অসহনীয় রকম অবাধ্য হতেই মোচড়া মুচড়ে শুরু করে দিল শুভ্রতা। সাদাফ ভ্রু কুচকে বলল, কি হলো, এত নড়াচড়া করছো কেন? শুভ্রতা একবার লাজুক দৃষ্টি নিক্ষেপ করে সাদাফের বাহুতে ধাক্কা দিয়ে বলল, ওঠো তো, অনেক ঘুমিয়েছো। এবার বউয়ের খাবারের বন্দোবস্ত করো, প্রচুর ক্ষুধা পেয়েছে। আজ তোমার হাতে রান্না খাবো। আমার ঘুমোতে ইচ্ছে করছে না, ছুটির দিন খেতে নেই, চলো ঘুমাই। আর আমার খেতে ইচ্ছে করছে, ছুটির দিন এত ঘুমোতে নেই, চলো খাই। সাদাফ হেসে ফেলল, ডান চোখ টিপে বলল, আচ্ছা খাও। সাদাফের কথাটা প্রথম দফায় বুঝতে না পেরে ভ্রু কুচকে তাকালো শুভ্রতা। তেতে উঠে বললেন, তুমি দিন দিন অসভ্যতার চূড়ায় উঠে যাচ্ছ। সাদাফ আবারও শব্দ করে হাসলো, শোয়া থেকে উঠে বসলো, বলল, কতক্ষণ আছো? দুপুর দিকে সাদাফের বাসা থেকে ফিরেই মার পিছু পিছু রান্নাঘরে ঢুকেছে শুভ্রতা। মায়ের কুঞ্চিত ভ্রুকে পাত্তা না দিয়ে এটা ওটা নড়ছে সে। সাদাফের বাড়িতে যাওয়ার পর বেশ কয়েকজন মুরব্বী গেছেন। মহিলা রান্না, কোরআন শিক্ষা, সেলাই এসবের কথা জিজ্ঞেস করছিল তাকে। কোরআন তিলাওয়াত করতে পারলেও রান্না আর সেলাই এই সুব্রতার মার্কস 5-এর বেশি কখনো নয়। সেই থেকে সেলাই আর রান্না শেখায় দৃঢ় প্রতিজ্ঞ সে। যদিও সাদাফ বলেছে সব শেখা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও সুব্রতা শিখবে। সাদাফ জয়েন্ট ফ্যামিলির ছেলে, আর স্ত্রী হিসেবে বছরে 2-1 তো শ্বশুরবাড়ি যেতেই হবে তাকে। সুব্রতা চায় না এক মুহূর্তের জন্যও কেউ তাকে অন্য কিছু ভাবুক। সুব্রতার সাদাফের যোগ্য নয় এমন কিছু ভাবুক। মায়ের সাথে রান্নায় হাত চালিয়ে রাতের খাবার শেষ করে ক্লান্ত শরীরে বিছানায় পা এলিয়ে দিতেই অর্পণের কল এলো। সুব্রতা আলসেমি ভরা হাতে ফোনটা তুলতেই কোনো ভূমিকা ছাড়াই ওপাশ থেকে বলে উঠল অর্পণ। তুই কি জানিস যে তনুর বিয়ে ঠিক হয়ে গেছে? তনু কাঁদছে। কি কি বললি তুই? অর্পণ অস্থির গলায় বলল, তনুর বিয়ে ঠিক হয়ে গেছে। এত বড় ব্যাপারটা এতদিন চেপে যেতে পারলো তনু, আর যখন বিয়ের ডেট পড়ে গেছে তখন? সুব্রতা থমকে উঠে বলল, কি যাতা বলছিস, পাগল হয়ে গেছিস তুই? তনু তনু কালো আমাদের সাথে আড্ডা দিল, তাছাড়া ও তো ভাইয়াকে। সেটাই তো,
এত বড় কথা একটাবারও আমাদেরকে জানতে দিল না মেয়েটা। এই বোকাশোকা মেয়েটা মিথ্যা হাসি হাসতে শিখে গেল কবে রে? সুব্রতা স্তব্ধ হয়ে বসে আছে। অর্পণের কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। তনয়ের বিয়ে ঠিক হয়ে গেলে শুভ্রব এখনো বসে আছে কেন? ওদের কি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে? শুভ্রব কি তনয়াকে ছেড়ে দিয়েছে? না, নিজের ভাইয়ের সম্পর্কে এমনটা কখনোই ভাবতে পারে না শুভ্রতা। শুভ্রব এমনটা করতেই পারে না। তাহলে অর্পণের কথায় ভাবনার সুতো কাটল শুভ্রতার। শুভ্রব ভাইয়া চুপ করে আছে কেন বলতো? এখন আমার নিজেরই কান্না পাচ্ছে শুভি। এই তনুটা যে কেন আগে বললো না? একটাবার আমাদের বলতো, এখন কেঁদে কি হবে? এটুকু বলতেই গলা কেঁপে উঠল অর্পণের। শুভ্রতা উত্তর না দিয়েই ফোন কাটল। মাথাটা কেমন ভো ভো করছে তার। শুভ্রতার সাথে তনয়ের সম্পর্ক না থাকলে, তনয়া শুভ্রবকে ভালো না বাসলে এতটা ভাবতে হতো না তাদের। কিন্তু আবারও সেই কিন্তুর মাঝে আটকে গেল শুভ্রতা। পাশে রাখা ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। ভাইয়ের রুমে ওকে চুকি দিয়ে ভাইকে দেখতে না পেয়ে ছাদের দিকে পা বাড়ালো। এদিক ওদিক তাকিয়ে ছাদের এক কোনায় কারো ছায়া দেখতে পেল শুভ্রতা। সিগারেটের মৃদু আলোর ওঠানামা ব্যক্তিটি শুভ্রব নাকি শরীফুল সাহেব বুঝে উঠতে পারল না শুভ্রতা। ধীর পায়ে কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি বিস্ময় নিয়ে বলল, ভাই তুই সিগারেট খাস? শুভ্রতার বলা কথাটা শুভ্রবের কান পর্যন্ত পৌঁছালো বলে মনে হলো না। শুভ্রতা আরও একটু কাছাকাছি এসে দাঁড়ালো। গলার জোর খানিকটা বাড়িয়ে নিয়ে বলল, ভাই শুনছিস? শুভ্রব খানিকটা চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলক শুভ্রতার মুখের দিকে তাকালো। মুখ ফিরিয়ে বার কয়েক সিগারেটে টান দিয়ে সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে বলল, রাতের বেলা ছাদে কি কিছু বলবি? শুভ্রবের স্বাভাবিক কণ্ঠ শুনে অবাক হলো শুভ্রতা। এই মুহূর্তে শুভ্রবের মুখটা দেখার তীব্র ইচ্ছে জাগতে লাগলো। জানতে ইচ্ছে করতে লাগলো শুভ্রবের সুপ্ত মনের সত্য সেই কথাগুলো। শুভ্রব কি সত্যি কষ্ট পাচ্ছে না? একটুও না। শুভ্রতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করলো শুভ্রব, কিছু বলবি? হুম। তাহলে বল, রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? শুভ্রতা মাথা তুলে ভাইয়ের দিকে তাকালো। অন্ধকারে শুভ্রবের মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। শুকনো ঢোক গিলে উসখুস করতে লাগলো শুভ্রতা। বড় ভাইকে হুট করে এমন একটা প্রশ্ন কি করে করবে বুঝে উঠতে পারছে না সে। শুভ্রতা আবারও চুপ হয়ে যাওয়ায় রুহুরো গলায় ধমকে উঠল শুভ্রব। আশ্চর্য, কিছু বলার হলে বল, নয়তো নিচে যা। আমার সামনে এভাবে গাধার মতো দাঁড়িয়ে থাকবি না। শুভ্রতা মুখ কাচুমাচু করে বলল। তনুর বিয়ে ঠিক হয়ে গেছে ভাইয়া। কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক গলায় উত্তর দিল শুভ্রব। তাই নাকি? ভালো তো। শুভ্রবের এমন কথায় বেশ ধাক্কা খেল শুভ্রতা। নিজেকে সামলে নিয়ে বলল, কাল পরশুই ওর গায়ে হলুদ ভাইয়া। ও আচ্ছা, তো বান্ধবীর সাথে সাথে তোরও বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করছে নাকি? আম্মুকে বলবো? এমন একটা পরিস্থিতিতে শুভ্রবের শুকনো রসিকতা অত্যন্ত তেতো ঠেকল শুভ্রতার। বিরক্তি নিয়ে বলল, তুই কিছুই করবি না? কথাটা শুনে তোর একটু খারাপ লাগছে না? শুভ্রব অবাক হওয়ার চেষ্টা করে বলল, মানে তোর বান্ধবীর বিয়ে হবে, সেখানে আমার ভালো লাগা খারাপ লাগার কথা কোথা থেকে আসছে? শুভ্রতা মাথা নিচু করে বলল। তুই যে তনুকে পছন্দ করিস তা আমি জানি ভাইয়া। শুভ্রব অবাক চোখে তাকালো। পরক্ষণেই রেলিংয়ে ঠেস দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তুই কিছু করিস না কেন ভাইয়া? এভাবে তনুর বিয়ে হয়ে যেতে দিবি তুই? অনেক রাত হয়েছে শুভি, নিচে যা। শুভ্রতা কোমল কণ্ঠে বলল। তনু কাঁদছে ভাইয়া, ও তোকে ভালোবাসে। শুভ্রব এবার বোনের দিকে তাকালো। অন্ধকারেও চোখ দুটো জলজল করছে তার। শুভ্রতার হঠাৎ করে মনে হলো শুভ্রব কাঁদছে। শুভ্রতার ভাবনাকে ঠেলে দিয়ে শান্ত গলায় জবাব দিল শুভ্রব। আমিও বাসি, কিন্তু ভালোবাসা দিয়ে সব হয় না। মাঝে মাঝে পরিস্থিতির কাছে ভালোবাসাটা অসহায় হয়ে পড়ে, তখন আর বলা বা করার মতো কিছু থাকে না। পরিস্থিতির কাছে অসহায় পড়ে মানে কি? তোদের মাঝে বাজে কোনো সিচুয়েশন তো দেখতেই পারছি না আমি। তনুকে তুই ভালোবাসিস, তনু তোকে ভালোবাসে, তাহলে সমস্যাটা কোথায়? মা বাবা তনুকে মেনে নেবে না এমন তো কোনো ব্যাপারও না, তাই না? তাহলে তনয়ার ফ্যামিলির আমাকে মেনে নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বই কি শুভি? শুভ্রতা অবাক চোখে তাকালো। বিস্ময় নিয়ে বলল,
আশ্চর্য, তনুর ফ্যামিলি তোকে মেনে নেবে না কেন? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো অংশে ওদের থেকে খারাপ না। আমরা রেসপেক্টিভ ফ্যামিলি থেকে বিলং করি, তাহলে সমস্যাটা কোথায়? বোনকে উত্তেজিত হতে দেখে হালকা হাসল শুভ্র। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল,